ওকে দর্শক, আমরা এপ্রিল মাসের কৃষি নিয়ে কথা বলবো। আপনারা আগের মাসের কৃষিগুলো আমাদের চ্যানেলে দেখেছেন। এবার আপনাদের খুব কমন কয়েকটা ইনফরমেশন দিই। এখন কিন্তু বোরো ধান কাটার মৌসুম কাছাকাছি চলে আসছে। হাওড় অঞ্চলে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন হাওড় অঞ্চলে যদি এখন ধান না কাটে তাহলে কি হবে? এখন অবশ্যই ধান কাটার জন্য প্রস্তুতি নিতে হবে। ইন দ্য মিন টাইম আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন বৃষ্টি এবং বন্যা অ্যাভয়েড করার জন্য হাওড় অঞ্চলে অন্ততপক্ষে যেসব অঞ্চলের ধান 70 থেকে 80% পেকে গেছে, সেখান থেকে ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি অফিস থেকে। অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এপ্রিল মাসের 15 থেকে এপ্রিল মাসের শেষের মধ্যে 30 তারিখের মধ্যে হাওড় অঞ্চলের ধানগুলো কেটে ফেলাটাই রিস্ক ফ্রি। তবে যদি বন্যার পূর্বাভাস সঠিকভাবে করা যায়, সেক্ষেত্রে আপনার হাওড় অঞ্চলের ধানটা ইচ্ছা করে একটু পরেও কাটা যায়, কারণ ধানটা ম্যাচিউর হলে ধানের উৎপাদন অনেক বাড়বে। এইবার এখনও পর্যন্ত অন্যান্য অঞ্চলে ধান খেতে কী কী সমস্যা আছে আপনারা জানেন। ধান পাকার আগ মুহূর্তে যদি আপনার ব্লাস্ট হয়, সেটাকে বলা হয় নেক ব্লাস্ট। এটা কিন্তু লিফ ব্লাস্টও হতে পারে, অন্য আরও বেশ কিছু ব্লাস্টের বা পেনিক্যাল ব্লাস্ট আছে। এখন যেটা হচ্ছে নেক ব্লাস্ট, ধানের শীষের গোড়ায় কালো হয়ে পচে যায়। এটার জন্য কিন্তু এখন যদি হয় তাহলে কিন্তু 100% ক্রপ লস হতে পারে। সেক্ষেত্রে নেক ব্লাস্টের কজাল অর্গানিজমের নাম কি? দেখেন চাকরির পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাস্ট। সেক্ষেত্রে ব্লাস্ট কীভাবে প্রতিরোধ করা যায়? ব্লাস্টের ক্ষেত্রে নেটিভো বা ট্রোপার, এটা আপনার 10 থেকে 15 দিন অন্তর অন্তর দিতে হবে। নেটিভো, ট্রোপার, দুইটা নাম মনে রাখেন। ব্লাস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ। আর এছাড়াও এখন কিন্তু ধানের শীষ কাটা লেদা পোকা যেটা বলে, যেহেতু শীষ চলে আসছে, আর কাটিং ক্যাটারপিলার এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন ধানের যেটা গান্ধী পোকা বলা হয়, এটা কিন্তু ধানের মিল্কিং স্টেজে ধানের থেকে এটা শুষে খেয়ে ফেলে, রসটা শুষে খেয়ে ফেলে। এই মিল্কিং স্টেজে ও চুষে আপনার খেয়ে ফেলে ধানের যেটা গান্ধী পোকা, রাইস হিসপা। সো রাইস হিসপা এটা খুবই ইম্পর্টেন্ট। এটাও আপনার প্রচুর করে ক্ষেতের ক্ষতি করে। এটাকেও আপনাদের কন্ট্রোল করতে হবে। আর এখন কিন্তু দেখেন ধানের অলরেডি পেনিক্যাল স্টেজ যখন চালু হয়ে যায়, যে কোনো ক্ষেত্রে আমরা বলি ইউরিয়া সার ততক্ষণ পর্যন্ত আমরা দেই যতক্ষণ পর্যন্ত গাছের ভেজিটেটিভ গ্রোথ হয়। আর যখন গাছের ভেজিটেটিভ গ্রোথের পর রিপ্রোডাক্টিভ গ্রোথ শুরু হয়ে যায়, তখন আর ইউরিয়া সারটা আমরা ডিসকারেজ করি। সো এখন ধানের যেহেতু পেনিক্যাল ইনিশিয়েশন স্টেজ, এখন কিন্তু আর আমরা ওইখানে আর ইউরিয়া সার দিতে আমরা না করব, নিষেধ করব। আর আপনারা জানেন কালবৈশাখী এবং শিলাবৃষ্টির ক্ষেত্রেও ব্রি থেকে কিছু পরামর্শ দেওয়া হয়। অবশ্যই আপনারা ব্রির একটা ফেসবুক পেজ আছে, ওইটা যদি ফলো করেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনারা আপডেট পাবেন যে এই মুহূর্তে ধান চাষে করণীয়, এই মুহূর্তে কি করতে হবে। দেখেন, খেয়াল করে দেখেন বাংলাদেশে ধানের মৌসুম কয়টা? আউশ, আমন, বুড়ো, তিনটা বলা হয়। আমরা শুরুতে বলি বুড়ো, তারপরে হচ্ছে আউশ, তারপরে হচ্ছে আমন। খেয়াল করে দেখেন এই মাসটা কিন্তু হচ্ছে আউশ ধান লাগানোর জন্য উপযুক্ত মাস। বাংলাদেশে খুব মিনিমাম লেভেলে আউশ ধান হয়। যে জমিতে 3টা ধান হয়, আউশ, আমন, বুড়ো, সেই জমিতে আমরা ক্রপিং ইন্টেন্সিটি বলি 300%। বাংলাদেশে চেষ্টা চলছে আউশ ধানটাকে, সরকারিভাবে চেষ্টা চলছে সারা দেশে জনপ্রিয় করার জন্য। এখন প্রবলেমটা হচ্ছে আউশ ধান মানুষ কেন চাষ করে না? কারণ আউশ ধানের উৎপাদন কম, আউশ ধান আপনার খুব বেশি হয় না, এবং বাংলাদেশে সব অঞ্চলে আউশ ধান ফিট করা যায় না। কেন ফিট করা যায় না? কারণ যে জমিতে আপনি বুড়ো ধান লাগিয়েছেন সেটা তো না হারভেস্ট করে তো পরে আপনি জমিতে ফসলে যেতে পারবেন না। আউশ ধান লাগানোর মৌসুম হচ্ছে এই যে চৈত্র বৈশাখ মাস, আর কাটা হয় আষাঢ় শ্রাবণ মাসে। তার মানে এখন কোন জমিটা ফাঁকা আছে? যে জমিতে আপনি সরিষা করেছিলেন, যে জমিতে আপনি আলু করেছিলেন, আলু বা সরিষা করার পর কেটে বা গম করার পর কেটে সেই জমিটা ফাঁকা রেখেছেন, এখন এটাতে আপনি আউশ ধান করতে পারবেন। আউশ ধানের কয়েকটা পপুলার ভ্যারাইটির কথা বলি। ব্রি ধান 42, 43, 65 এগুলো করতে হবে। আরেকটা কথা, আউশ ধান কিন্তু খুব অল্প বয়সী চারা কিন্তু লাগানো হয়, 15 থেকে 20 দিন বয়সী চারা। আপনারা বোরো ধানের ক্ষেত্রে 40 দিন বয়সী চারা, আমন ধানের ক্ষেত্রে 30 থেকে 35 দিন বয়সী চারা লাগানোর কথা বলেছিলাম। এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে কিন্তু আপনার চাকরির পরীক্ষায় পাবেন। আর এখন কিন্তু পাট বপনের সময় আপনাদের কিন্তু সব সময় আসে পাটের কোনটা ক্যানফ পাট, কোনটা মেস্তা পাট, কোনটা তুষা পাট, কোনটার কি সায়েন্টিফিক নেম, এটা অবভিয়াসলি এটা কিন্তু জানতে হবে। পাটের কিছু পরিচর্যা আছে, পাটের কিছু রোগবালাই আছে। অ্যানথ্রাকনোজ কোনটার কারণে হয়, পাটের ব্ল্যাক ব্যান্ড কোনটার কারণে হয়, সফট রড কোনটার কারণে হয়, পাটের কিন্তু কৃমিও হয়, নেমাটোড জাতীয় একটা রোগ আছে। সেটা কি ম্যালাডোগাইন জাভানিকা নাকি আরও অন্য কিছু, একটু দেখে রাখতে হবে। পাটের ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে আছে এখন দেখেন খারিফ ভেজিটেবল। দেখেন
বাজারে সবজির দাম বেড়ে যাচ্ছে, এই মুহূর্তে আমাদের কি কি করণীয় এটা কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। কি কি করণীয় সেটা জানতে হলে আপনার প্রথমে জানতে হবে বাজারে এখন নেক্সট গ্রীষ্মকালীন সবজি খারিফ ভেজিটেবল কি কি লাগানোর আছে। আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে 5টা ভেজিটেবলের নাম বলেন এই মুহূর্তে যেটা লাগানো যায়, সে বলতে পারেনি। অনেককে এই ধরনের প্রশ্ন করা হয়। ডাঁটা, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল, কদু, পটল এগুলো কিন্তু এখন চাষ করার সময়। সেক্ষেত্রে এগুলো কিভাবে চাষ করতে হয়, মাদা করে কিভাবে চাষ করতে হয়, ইন্টারকালচারাল অপারেশন কি, এগুলোর সিড ট্রিটমেন্ট কিভাবে করতে হয়, এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখবেন। একটু লাস্টের দিকে বলে রাখি, এখন আম, লিচু, কাঁঠালের সময়। আম আর কাঁঠালের ক্ষেত্রে, লিচু আর কাঁঠালের ক্ষেত্রে ফল ঝরে পড়া, ফল ফেটে যাওয়া এগুলোর একটা চান্স থাকে। সেক্ষেত্রে অবশ্যই গাছে যদি আপনারা একটু বোরন সার ছিটিয়ে দেন বা স্প্রে করে দেন, শুনে নেন মাইক্রোনিউট্রিয়েন্ট বা ট্রেস এলিমেন্ট যেগুলোকে বলা হয় যেমন জিঙ্ক, বোরন, ফার্টিলাইজার এগুলো কিন্তু গাছে স্প্রে করে দেওয়া যায়। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা ইউরিয়া, টিএসপি, এমওপি, পটাশ এগুলো কিন্তু আপনার মাটিতে করে সরাসরি দেওয়া যায়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন, এখন লিচু এবং আম গাছের ক্ষেত্রে করণীয় হচ্ছে গাছের গোড়ার দিকে ভালো করে কুপিয়ে সেখানে 300 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম টিএসপি, 300 গ্রাম এমওপি মিক্স করে সুন্দর করে দিয়ে দেবেন, সাথে 50 গ্রাম বোরন দেবেন প্রতিটা গাছের জন্য যে গাছ ফল দিয়েছে বা ফলবতী গাছ। তাহলে লিচু গাছের লিচু ফেটে যাবে না, আম গাছের আম ঝরে পড়বে না। লাস্ট কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখন কিন্তু বোরো ধান কাটার মৌসুম, যেহেতু সরকার কিন্তু বোরো ধানের দাম ঘোষণা করবে। আপনাকে যদি যে কোনো চাকরির পরীক্ষায় ভাই জিজ্ঞেস করে যে সরকার কর্তৃক নির্ধারিত ধানের মূল্য কত, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। অতএব ধানের মূল্য কত, চালের মূল্য কত সেটা অবশ্যই জেনে রাখবেন। লাস্টলি বলে রাখি, আপনারা কি জানেন বাজারে সয়াবিন তেলের দাম কত? প্রশ্ন রইল। এবার আপনারা সবাই এগ্রিকেরিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতি মাসের কৃষিগুলো দেখে রাখবেন। ধন্যবাদ সবাইকে।